প্রণয়ের সাত পূরণ পর্ব 22। তুই এখানে? ছি ছি, তুই করে বলছো কেন? আমি বয়সে তোমার কত সিনিয়র। মায়ার চোখ মুখ আরো শক্ত হলো, কিন্তু কিছুই বলল না। অন্যদিকে রোগা পাতলা গরনের লোকটি গিয়ে গোডাউনের সিলিংয়ে ঝুলতে থাকা বাল্বটা জ্বালিয়ে দিল। লাইটটা ছোট হওয়ায় বেশি একটা আলোকিত হলো না পরিবেশ, তবুও মৃদু আলোয় মায়ার সামনে দাঁড়িয়ে থাকা লোকটার হাসি খুশি মুখটা বিন্দু পরিমাণেও সহ্য হলো না মায়ার। শুধু এই লোকটার সামনে এলেই মায়ার কন্ট্রোললেস হতে ইচ্ছে করে। মনে হয় লোকটাকে নিমিষেই শেষ করে দিতে পারলেই শান্তি। লোকটি মায়ের কাছে কিছুটা এগিয়ে আসলো। মায়া পিছালো না, শটান হয়ে চোখ মুখ শক্ত করে একই স্থানে দাঁড়িয়ে রইল। কিন্তু লোকটি নজর হঠাৎ মায়ের কাছ থেকে সরে গিয়ে সিক্তোর উপর পড়ল। সে সিক্তোর দিকে কিছুটা এগিয়ে গিয়ে বলল, আরে সিক্তো না, পড়ে অবস্থা কেন? লোকটির কথা শুনে মায়া কপাল কুঁচকে বলল, ওনাকে চিনিস কিভাবে? লোকটি মুচকি হেসে বলল, আরে ওকে চিনব না, ও তো আমার শুভাকাঙ্ক্ষী। কিন্তু কি একটা পরিস্থিতি বলতো, এই শুভাকাঙ্ক্ষীকেই নাকি আরেক ডোজ দিতে পাঠিয়েছে আমায়? মায়া লোকটির দিকে কিছুটা এগিয়ে গিয়ে বলল, কিসের ডোজের কথা বলছিস? লোকটি উত্তর দিল না, বরং একবার নিচে পড়ে থাকা সিক্তো তো একবার মায়ার দিকে তাকিয়ে হেসে বলল, কিছু চলে নাকি? ছেলেটা কিন্তু দেখতে শুনতে ভালোই আছে, মানিয়েছেও ভালো। মায়া তড়িৎ লোকটার মুখোমুখি দাঁড়িয়ে পাঞ্জাবির কলার দুই হাত ধরে টেনে ধরে শাসিয়ে বলল, কি বলতে চাস সেটা সরাসরি বল। আর ওনাকে কিসের ডোজ দেওয়ার কথা বলছিস? কি করেছিস ওনার সাথে? লোকটি মায়ের থেকে কিছুটা ছাড়ানোর চেষ্টা করলো না, বরং শির দ্বারা সোজা করে পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে মুচকি হেসে বলল, আরে আমাকে কেন দোষারোপ করছো? আমি তো কিছুই করিনি, আর এখনো ওকে কিছুই করব না। এমনিতেই মনে হয় 2 ডোজ দিয়ে গিয়েছে, আরেকটা দিলে সমস্যা হতে পারে, কিন্তু তোমাকে দিলে তেমন কিছু হবে না। লোকটির কথাগুলো মায়ার মস্তিষ্ক বিশ্লেষণ করার আগেই লোকটি পকেট থেকে ইনজেকশন বের করে মায়ার ঘাড়ে পুশ করলো। এদিকে মায়ার বিষয়টি বোধগম্য হতেই চোখ মুখ খিচে জোরে লোকটির মুখ বরাবর ঘুষি মারল। নিমিষেই নাক ফেটে গিয়ে গল গল করে রক্ত বের হতে লাগলো। মায়া এতেই শান্ত হলো না, পুনরায় সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে লোকটির 2 উরুর মাঝ বরাবর লাথি মারল। এত জোরে লাথি মারায় লোকটি মুহূর্তের মায়ার কাছ থেকে ছিটকে দূরে গিয়ে নিচে পড়ল, কিন্তু তাতে তার তীব্র ব্যথা অনুভব হলেও ঠোঁটে বিস্তৃত হাসি। তার হাসির মূল উৎস মায়ার বর্তমান অবস্থা। মায়াকে দুর্বল হয়ে নিচে গড়িয়ে পড়তে দেখেই ঠোঁটে তার পৈশাচিক হাসি ফুটেছে। মায়া লাথি দেওয়ার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তড়িৎ ঘাড়ে পুশ করা ইনজেকশন টান দিয়ে ফেলে দিল। তার প্রভাবে নিমিষেই দুর্বল হয়ে মেঝেতে পড়ে গিয়েছে। সম্পূর্ণ অচেতন হওয়ার আগে ঝাপসা চোখ জোড়ায় শুধু লোকটির পৈশাচিক হাসিখানাই গেঁথে রইল। মেঝে থেকে মাথা ওঠানোর জোর নেই, সম্পূর্ণ দেহ অবশ্যই মেঝেতে পড়ে রয়েছে। সারাদিন পর এই মুহূর্তে জ্ঞান ফিরেছে তার। ঝাপসা চোখে আশেপাশে তাকিয়ে কপাল কুঁচকে গেল। আবারও অসহ্য যন্ত্রণায় চোখ বুজে ফেলল, কিন্তু হাল ছাড়ল না। অনেক কষ্ট হলেও শোয়া থেকে বসে পড়ল, কিন্তু মুহূর্তেই নিজের অবস্থা দেখে বিস্মিত হলো। কই, তাকে অজ্ঞান করার আগে তো তার শরীরে এত আঘাতের চিহ্ন ছিল না। তাহলে এসব এলোপাথারি মারধরের দাগ কোত্থেকে এলো?
নিজের মস্তিষ্কে জোর খাটানোর চেষ্টা করলো। এরই মাঝে মৃদু আলোর প্রতিফলনে চোখ পড়ল মেঝেতে পড়ে থাকা এক মেয়ের উপর। এমন লেহেঙ্গা পরে সেজে গুজে থাকা এমন মেয়েকে এই স্থানে দেখে যতটা না অবাক হলো, তার চেয়ে বেশি বিস্মিত হলো। মেয়েটিকে তার প্রচণ্ড চেনা মনে হচ্ছে। এক চোখে বেশি আঘাত পাওয়ায় দূরে থাকা মেয়েটির মুখ সিক্তর কাছে এখনো স্পষ্ট হয়নি। সিক্তর বহু চেষ্টার পর সশরীরে দাঁড়িয়ে পড়ল। এরপর ধীরে ধীরে মেঝেতে পড়ে থাকা মেয়েটির কাছে গেল। গোডাউনের সিলিংয়ের এখনো ছোট বাল্বটা জ্বলছে, তবে তার আলোর পরিমাণ খুবই ক্ষীণ। সিক্ত মায়ার কাছে পৌঁছাতেই কপাল কুঁচকে বলল, মায়া। এরপর হুট করেই মায়ের কাছে বসে পড়ল। মেয়েটাকে টেনে তার এক হাতের সাহায্যে বসালো। এরপর মায়াকে ডাকতে লাগলো। মায়ের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। হুট করেই সিক্ত কি যেন ভেবে মায়ের ঘাড়ের দিকে তাকাতেই দেখল, সে মনে মনে যা ভেবেছিল তাই। ঘাড়ের কাছে ফুটো হয়ে মৃদু রক্ত বেরিয়েছে। পাশে তাকাতেই দেখলো একটা ইনজেকশন মাটিতে পড়ে রয়েছে। সিক্তর আর বুঝতে বাকি রইল না যে তার মতো মায়াকেও সেন্সলেস করার ইনজেকশন পুশ করা হয়েছে। কিন্তু সিক্তর মনে এখন প্রশ্ন হলো, মায়ার জ্ঞান ফিরাবে কি করে? এখানে যে পানি পাওয়া যাবে না তেমনও অপশন নেই। কিন্তু আর উপায় না পেয়ে মায়াকে ডাকতে লাগলো। প্রায় 8-10 মিনিট মায়াকে ডাকাডাকি করে জ্ঞান ফেরাতে পারলো। এমনিতেও মায়াকে দেওয়া ইনজেকশনের পাওয়ার ধীরে ধীরে কমছিল, আর বাকিটা সিক্তর ডাকাডাকির ফলেই মায়া জেগে উঠল। হঠাৎ চোখের সামনে সিক্তকে দেখায় তড়িৎ বসা থেকে দাঁড়িয়ে পড়ল। মায়া হঠাৎ এমন করায় সিক্ত দাঁড়িয়ে পড়ল। মায়া আশেপাশে কি যেন খুঁজছে। কি হয়েছে মায়া? এমন করছো কেন? ওই শয়তানটা কোথায়? আমরা কি এখনোই সেই গোডাউনেই আছি? সিক্ত ভ্রু কুঁচকে বলল, কিন্তু কার কথা বলছো তুমি? মায়া সিক্তর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর সবকিছু ধীরে ধীরে মস্তিষ্ককে গুছিয়ে দীর্ঘ শ্বাস ফেলে বলল, কিছু না। আপনার এই অবস্থা কি করে হলো? সে এক অনেক বড় কাহিনী। সানায়ের বাবার আদেশে হয়তো ওরা আমাদের আটকিয়ে এই অবস্থা করেছে। কিন্তু তুমি এখানে কেন? ওরা তোমাকে কেন আটকে রেখেছে? আর ছানায়া, ওর কি অবস্থা? ও তো তখনই ধরে নিয়ে গিয়েছে। মায়া সিক্তর দিকে কিছুক্ষণ শান্ত চোখে তাকিয়ে থাকার পর বলল, দায়িত্বটা মিস্টার সিক্ত আপনার উপরে ছিল। আপনারা বিপদে পড়েছেন এটা একবার অন্তত জানানোর চেষ্টা করতেন। আর বিষয়টি কোনো সাধারণ কিছু নয়। সানায়ার পুরো লাইফের সাথে জড়িত ছিল। আর আপনারা যে কখনোই ময়মনসিংহ পৌঁছাতে পারেননি এটা তো শিওর। তাহলে আমি যখন ভোরে ফোন করেছিলাম তখন কিছু জানানো কিংবা কথার ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেননি কেন? সিক্তর ক্লান্তিমাখা দেহ একদম শান্ত, তার মাঝে অনুশোচনার পাহাড়টা বিশাল বড়। কারণ সানায়া আর সাদাপের বিয়ে দেওয়ার দায়িত্বটা সম্পূর্ণ সিক্তর উপর ছিল, অথচ সে ব্যর্থ হয়েছে। আর মায়ার এই শান্ত কণ্ঠস্বরের পেছনের আসল আওয়াজটাও সিক্তর জানা। মায়া তাকে এই সম্পূর্ণ কথাগুলো রাগ আর তাচ্ছিল্য মিশেই বলেছে, যা সচরাচর সহজে কেউ বুঝবে না। তবুও সিক্তর মায়ের দিকে দৃঢ় চোখে তাকিয়ে বলল, এই মুহূর্তে আমার কিছুই করার ছিল না মায়া। হ্যাঁ, আমরা ময়মনসিংহে যেতে পারিনি। ময়মনসিংহে কেন? আমরা তো চন্দ্রপুর থেকেই ঠিকভাবে বেরোতে পারিনি। তোমাকে বলা সব কথাই মিথ্যে ছিল, কারণ আমি বাধ্য হয়েছিলাম। মায়া সিক্তর কথা শুনে কিছু বলল না, বরং শান্ত চোখে সিক্তর দিকে তাকিয়ে রইল। সিক্ত জানে মায়ের এই চুপ করে থাকার অর্থ কি। সিক্ত আর দেরি না করে তাদের সাথে ঘটা ঘটনাগুলো খুলে বলল।
সিক্ত সানায়া আর সাদাবকে নিয়ে ভালোভাবেই ময়মনসিংহের উদ্দেশ্যে বেরিয়েছিল, কিন্তু চন্দ্রাপুর থেকে বের হওয়ার আগেই সানায়ার বাবা তার দলবল পাঠিয়ে সানায়াকে আনতে পাঠায়। শহর ছাড়ার উল্টো পথের এক নিস্তব্ধ রাস্তা। এই রাস্তায় কয়েকজন কিংবা গাড়ির যাতায়াত খুবই ক্ষীণ। ড্রাইভিং সিটে সিক্ত আর পেছনের সিটে সাদাব আর সানায়া বসা। তিনজনের মধ্যে আনন্দের প্রবাহ বিরাজমান, সাথে সামান্য সংশয়। আর খানিকটা পথ অতিক্রম করলেই চন্দ্রাপুর ছেড়ে পাড়ি দেবে নতুন শহরে। কিন্তু এরই মাঝে হঠাৎ 6 থেকে 8টা গাড়ি এসে সিক্তদের গাড়িটাকে ঘেরাও করলো। সানায়া সাদাব মুহূর্তে আতঙ্কিত, তবে সিক্ত আন্দাজ করছিল যে এমনটাই হবে। কিছুক্ষণ আগেও এই গাড়িগুলো তাদের পেছনে দেখেনি, অথচ হঠাৎ অন্য এক পথ ধরে এতগুলো গাড়ি তাদের পেছনে নেওয়া অবশ্যই সন্দেহজনক বিষয়। সিক্তর উপরায় না পেয়ে প্রথমেই তাদের গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছিল, কিন্তু এতে কোনো লাভ হয়নি। সামনের আরেক ঝোপঝাড়ের রাস্তা দিয়ে হঠাৎ আরও 4টি গাড়ি সিক্তদের পথ আটকে দেয়। সিক্ত বহু চেষ্টা করে সাইড কেটে পার হতে চাইলেও তাও আর হয় না। সামনে থেকে একটি গাড়ি সরাসরি তার গাড়ির সাথে ধাক্কা দেয়। ধাক্কাটা একটু বেশি জোরেই ছিল বিধায় সিক্ত সামনের দিকে ঝুঁকে গিয়ে স্টিয়ারিং এর সাথে ধাক্কা খেয়ে কপাল ফাটিয়ে ফেলে। এদিকে তারা কিছু বোঝার আগেই সিক্তর গাড়ির গ্লাসগুলো লোকজন এসে ভাঙচুর করতে থাকে। এরপর গাড়ির দরজা খুলে প্রথমে সাদাব আর সানায়াকে টেনে বের করে, আর সিক্তকে একটা লোক টেনে বের করতে গেলে ও জোরে লোকটাকে লাথি মেরে, কিন্তু তবুও কোনো কাজ হয় না। অন্য পাশ থেকে আরেকটা লোক এসে সিক্তর ঘাড়ে ইনজেকশন পুশ করে দেয়। এরপর সানায়া কিংবা সাদাবকে কি করেছে তার সিক্তর কিছুই মনে নেই। সে সেন্সলেস হয়ে গাড়িতে পড়ে থাকে। এরপর জ্ঞান ফিরে সেই ভোরের আগে। জ্ঞান ফেরে না, বরং ফেরানো হয়। জ্ঞান ফেরার পর সিক্তর নিজেকে এই গোডাউনেই উপলব্ধি করে। সিক্তর হাত পা বাঁধা, দৌড়ে সাদাবও কয়েকটা লোক ধরে আছে। ওর চোখ মুখে মারের চিহ্ন, ঠোঁট গাল ফেটে রক্ত ঝরছে। দেখে বোঝা যাচ্ছে ওকে বেধড়ে পেটানো হয়েছে। সিক্ত আশেপাশে তাকিয়ে দেখল 20 থেকে 25 জন লোক পুরো গোডাউনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রত্যেকের হাতে সাধারণ লাঠি আর হকি স্টিক। তবে এত লোকের মাঝে কোথাও সানায়াকে দেখতে পেল না। সিক্ত ধরে নিল যে সানায়াকে সেই তখনই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে সাদাফের এই অবস্থা আর তার সহ্য হলো না। তার সামনে হাঁটু গেড়ে বসা লোকটাকে সজোরে লাথি মারল। মুহূর্তেই লোকটি উল্টে পড়ে গেল, কিন্তু পাশ থেকে আরও একটি লোক এসে সিক্তর মুখে ঘুষি মারতেই গাল কেটে রক্ত গড়িয়ে পড়ল। সিক্ত রেগে গিয়ে আরও কিছু করার আগেই পাশ থেকে একটি লোক এসে ওর ফোনটা মুখের সামনে ধরল। লোকটা দেখলতে সিক্তর সমবয়সীর সাথে বলিষ্ঠ দেহ সম্পূর্ণ। দেখেই বোঝা যাচ্ছে এসব ট্রেনিং প্রাপ্ত পালিত গুন্ডা। সিক্তর নজর পড়ল নিজের ফোনের স্ক্রিনের উপর। বড় বড় অক্ষরে লেখা মায়া পেতনি ফোন। হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটি গম্ভীর গলায় বলল, এটাকে মেহেরিনী চৌধুরী মায়া। সিক্তর ভ্রু কুঁচকে লোকটির দিকে তাকাতেই সে আবারও বলল, তাড়াতাড়ি বল, না হলে তোর ওই বন্ধুকে একদম শেষ করে দেব। সিক্ত দাঁত খেঁচিয়ে বলল, শোন, ওপর থেকে আদেশ আছে। এই মাইয়া মনে হয় আবারও ফোন দিবে। তুই ওর সাথে কথা বলবি, কিন্তু একদম স্বাভাবিকভাবে, আর এমনভাবে বলবি যাতে ও নেক্সট টাইম আর ফোন না করে। না হলে তোর ওই বন্ধুকে আজ জানে মেরে ফেলার হুকুম এসেছে। এরই মাঝে মায়ার ফোনটা কেটে গেল। সিক্তর সামনে তাকিয়ে দেখল সাদাপের অবস্থা বেহাল।
আর ওর গলায় ছুরি ধরা। এদিকে মায়া আবারও ফোন করলো। উপায় না পেয়ে সিক্ত লোকটির কথায় রাজি হয়ে গেল, কারণ এই মুহূর্তে এটা ছাড়া আর কিছু করার নেই। যদি সানায়া এখানে থাকতো তাহলে শেষ চেষ্টাটা করা যেত, কিন্তু ওকে এখান থেকে বহু আগেই নিয়ে যাওয়া হয়েছে। এখন শুধু চাইলে সাদাপের জীবনটাই বাঁচাতে পারে। আর এমনিতেও তার শরীর বারবার অবশ হয়ে আসছে, মনে হচ্ছে ইনজেকশন মাঝে আরও কিছু মিশিয়েছে। এই মুহূর্তে বোকার মতো এতগুলো লোকের সাথে ফাইট করার প্ল্যান মোটেও ভালো হবে না। সাদাবকে যেভাবে মেরেছে, আর ওকে আর একটু মারলেই ও শেষ। কিরে, এত কি ভাবছিস? বেশি চালাকি করলে ওই ছুরি দিয়ে তোর বন্ধুর মাথা শরীর থেকে আলাদা করতে কয়েক সেকেন্ডও লাগবে না। কথা শেষ করেই লোকটি ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে রেখে সিক্তর মুখের কাছে ধরলো। সাথে সাথে সিক্ত খেয়াল করলো সাদাবকে ধরে রাখা লোকটা ওর গলায় ছুরিটা আরো শক্ত করে ধরেছে। সাদাব মার খেতে খেতে মাথা ঝুঁকে অচেতন হওয়ার পর্যায়ক্রমে। এরপর সিক্ত মায়ের সাথে মিথ্যা সুরেই কথা বলতে থাকলো, সাথে মাঝে মাঝে কণ্ঠস্বরে ক্ষীণ পরিবর্তনের চেষ্টা করলো, যেটা হয়তো মায়া বুঝতেও পারলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। তার ক্ষুদ্র প্রায়শে বেশি কিছু হয়তো না, এটাই স্বাভাবিক। সিক্তর কথা শেষ হতেই লোকটি আলগোছে ফোনটা কেটে রেখে দিল। এরপর পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর উদ্দেশ্যে বলল, একে আরেকটা ডাবল ডোজ দিয়ে দে, যাতে কাল অবধি আর হুঁশ না ফেরে। সিক্ত লোকটির কথা শুনেই পারশনি বাধা অবস্থাতেই তার দিকে এগিয়ে আসা লোকটাকে সজোরে লাথি মারতে লাগলো। দুই তিনটা নিচে পড়তে গেলেও পাশ থেকে আরেকজন এসে সিক্তর ঘাড়ে ইনজেকশন পুশ করে দিল। বাকি সময়টা সে অজ্ঞান থাকলে হয়তো বেশি একটা সমস্যা হতো না, কিন্তু সেন্সলেস হওয়ার আগে চোখে ভাসতে থাকা দৃশ্যটা সে মোটেও সহ্য করতে পারল না। অসহ্য যন্ত্রণায় শুধু কিছুক্ষণ ছটফট করে অচেতন হয়ে পড়ল। সিক্তকে ইনজেকশন পুশ করার নির্দেশ দেওয়ার সাথে সাথেই লোকটি সাদাপের আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর উদ্দেশ্যে বলল, ওটাকে ইচ্ছামতো পেটাতে থাক, একদম ফ্রেশ ভিডিও ক্লিপ নিতে হবে, না হলে বস কিন্তু রেগে যাবে। লোকটি নিজের কথা শেষ করার আগেই ওপাশে 4-5 জন লোক ইচ্ছেমতো সাদাবকে পেটাতে লাগলো। দুজন আবার হকি স্টিকার লাঠি দিয়ে আঘাত করতেও ভুলল না। বন্ধু হয়েও বন্ধুর এমন করুণ দৃশ্য দেখতে নিশ্চয়ই কারো সহ্য হবে না। মায়া সিক্তর মুখ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে হতবাক। সানায়ার বাবা এতটা নিকৃষ্ট কি করে হতে পারে? ওরা তো আপনার সেন্স থাকা অবস্থাতেও মারতে পারতো, তাহলে প্রথমেই না মেরে সেন্সলেস করে মারার কি দরকার ছিল? আমিও বুঝতে পারছি না আমাকে সেন্সলেস করে মারা কি দরকার ছিল। আচ্ছা, এসব বাদ দাও, আগে সাদাবকে খুঁজতে হবে। এই গোডাউনে যেহেতু আমাকে ফেলে গিয়েছে, তাহলে সাদাবও আছে নিশ্চয়ই। ওর অবস্থা হয়তো মোটেও ভালো নয়। এরপর মায়া সিক্ত দুজনে মিলে মোটামুটি পুরো গোডাউন খুঁজে দেখলো, কিন্তু কোথাও সাদাপের অস্তিত্ব খুঁজে পেল না। সিক্ত ভালো করে খেয়াল করে দেখলো, তখনই এই গোডাউন যেমনটা দেখেছিল এখন আর তেমনটা নেই। তাদের অস্ত্র চিহ্ন সব কিছু ছাপ করে রেখে গিয়েছে, সাথে সাদাবকেও নিয়ে গিয়েছে। সিক্তর মাথা কাজ করছে না, মাথার মধ্যে শুধু একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছে, এরা আবার সাদাবকে কিছু করে ফেলেনি তো? এদিকে মায়াও প্রচণ্ড হতাশ। তার ফোনটাও এখন আর দেখছে না। ওই কুকুরটা হয়তো ফোনটাও সাথে করে নিয়ে গেছে। তারা দুজন এটাও ধারণা করতে পারছে না এখন ঠিক কয়টা বাজে, কিন্তু এখন যে রাত
তা ভালোই ধারণা করতে পারছে। আশেপাশের ঝোপঝাড়ের ঝিঝি পোকার ডাক শুনে মায়া সিক্ত ধারণা করে নিয়েছে যে তারা সানায়াকে বাঁচাতে পারেনি। নিশ্চিত এতক্ষণ সানায়ার বিয়ে হয়ে গিয়েছে। মায়া সিক্ত আর দেরি করলো না। এই মুহূর্তে এই গোডাউন থেকে বের হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুজনেই মিলে তাড়াতাড়ি গোডাউন থেকে বের হওয়ার দরজাটা খুঁজে বের করলো। তারা ভেবেছিল দরজাটা নিশ্চয়ই পেছন থেকে লাগানো থাকবে, কিন্তু হালকা করে ধাক্কা দিতেই দেখলো দরজাটা খুলে গেল। দুজনে কিছুটা অবাক হলো, তবে সবচেয়ে বেশি অবাক হলো গোডাউন থেকে বাইরে বের হয়ে তাদের আশেপাশে সম্পূর্ণ জায়গাটা বড় বড় ঘাস পাতায় পরিপূর্ণ। এটা হয়তো এই এলাকার সবচেয়ে পুরনো কোনো জায়গা। আশেপাশে মানুষের কোনো নাম নিশানাও নেই। তার এই মুহূর্তে চন্দ্রাপুরের কোথায় আছে, কিংবা আদৌ চন্দ্রাপুরে আছে কিনা তা বুঝতে পারছে না। রাস্তাঘাটে কোনো আলোর যে সন্ধান মিলবে তারও কোনো উপায় নেই। দূরের রাস্তায় কোনো ল্যাম্পপোস্টও নেই, কিন্তু এরই মাঝে চোখ পড়ল রাস্তার এক ধারে আলো জ্বলতে থাকা 4 চাকা গাড়ির দিকে। দুজনে বুঝতে পারছে না এই জায়গায় গাড়ি এলো কোথা থেকে। আবার মনে হচ্ছে সানায়ার বাবাই হয়তো পাহারা দেওয়ার জন্য লোক রেখে গিয়েছে। যদি এমনটা হয় তাহলে হয়তো আশেপাশে আরও লোকও থাকার কথা। দুজনে অন্ধকারে আশপাশ তাকিয়ে দেখলো কেউ নেই। বড় বড় ঘাসের উপর দিয়ে জোনাকি পোকারা উড়ে বেড়াচ্ছে। জোনাকির আলোয় সামনে এগোবার যতটুকু রাস্তা বোঝা গেল তা ধরেই দুজনে সামনে এগোতে লাগলো। দুজনে নিমিষেই রাস্তার ধারের গাড়ির পেছনে চলে গেল। তাদের বর্তমান উদ্দেশ্য হলো গাড়িতে যদি সানায়ার বাবার লোক থাকে তাহলে সেগুলোকে ধোলাই দিয়ে গাড়ি নিয়ে পালানো, আর যদি অন্য কেউ থাকে তাহলে এখান থেকে যাওয়ার জন্য হেল্প চাওয়া। কিন্তু দুজনে গিয়ে আশ্চর্য হলো যখন দেখলো গাড়িতে কেউ নেই। এমন একটা জায়গা গাড়ি অন করে রেখে যাওয়ার মানেটা কি? গাড়ির দরজাগুলো পর্যন্ত খুলে রাখা হয়েছে। হঠাৎ সিক্তর নজর পড়ল স্টিয়ারিংয়ের উপর রাখা একটা কাগজের উপর। তার আগে সে গাড়ির ছোট্ট স্ক্রিনটায় টাইমটা দেখে নিল। রাত 8:47 বাজে। তারা এতক্ষণ ধরে সেন্সলেস ছিল, কিভাবে সম্ভব? সিক্ত আর দেরি করলো না। গাড়িতে না ঢুকেই শুধু জানালা দিয়ে কাগজটা বের করে গাড়ির আলোর সামনে নিয়ে গেল পড়ার জন্য। সিক্তর পাশাপাশি মায়াও গেল। একটা ছোট কাগজে পেন্ট করে লেখা, গাড়িটা তোমাদের জন্যই রাখা। এখানে আশেপাশে অন্য কারো সাহায্য পাবে না। এটা চন্দ্রাপুরের একদম শেষাংশের এলাকা। বহু বছর ধরে এদিকে কেউ আসে না। আর রাস্তা যদি না চেনো তাহলে এখান থেকে বাম পাশের রাস্তা ধরে সোজা 5 মিনিট ফুল স্পিডে এগোতে থাকবে। এরপর ডানের রাস্তায় 12 মিনিট একই স্পিডে এগুলো শহরের ভেতরে পৌঁছে যাবে। আপাতত ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। সঠিক সময় এলে আমি নিজেই তা নিয়ে নেব। সম্পূর্ণ চিরকুটটা পরে সিক্ত মায়া দুজনেরই মেজাজ খারাপ হলো। একে তো তাদের মারধর করে এই অবস্থা করেছে, তার উপর সাদাপ এখন কোন অবস্থায় আছে তাও জানা নেই, আর এখন এসেছে এসব ঢং করতে। দুজনের জাস্ট ইচ্ছে করছে সিনহা খানকে এই মুহূর্তে শেষ করে দিতে। আপাতত সাদাপের সন্ধানের জন্য হলেও খানবাড়িতে দ্রুত পৌঁছাতে হবে। আবারও সিনহা খান নামক ধূর্ত শয়তান লোকটার মুখোমুখি হতে হবে। আপাতত মায়াও সানায়াকে তার বান্ধবীর বাবা কিংবা তার বাবার বন্ধু হিসেবে মানে না। বর্তমানে সিনহা খান মায়ার কাছে শুধু একজন নিকৃষ্ট ব্যক্তি। দুজনের মনে যদিও কিছুটা সন্দেহ ছিল,
এসব সানায়ার বাবার নতুন কোনো প্ল্যান কিনা, কিন্তু এমন কিছু শেষ পর্যন্ত আর হয়নি। সিক্ত মায়া দুজনেই চিরকুটে লেখা তথ্য অনুযায়ী শহর পৌঁছে যায়। আর বাকি রাস্তা যেহেতু সিক্তর চেনা, তাই আর তার বেশি অসুবিধা হয়নি খান বাড়িতে এসে পৌঁছাতে। এরই মাঝে সিক্তকে মায়া তাকে ধরে নিয়ে আসার কারণ এবং সকালের ঘটনা সম্পূর্ণ ব্যাখ্যা করে বলে ফেলেছে। খান বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে নিচে নামতেই দেখলো পুরো বাড়ি কেমন যেন নিস্তব্ধ। বিয়ে বাড়ির সম্পূর্ণ আমেজ মনে হয় কিছুক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছে। মায়া দারোয়ানের কাছে গিয়ে বিয়ের কথা জিজ্ঞেস করে জানতে পারলো সানায়ার বিদায় হয়ে গিয়েছে সন্ধ্যার পরপরই। হঠাৎ করেই মায়ার নিজেকে সবচেয়ে বেশি তাচ্ছিল্য করতে ইচ্ছে হলো। তার কানে শুধু সানায়ার একটা কথাই বাজছে, তা হলো, মায়া তুই আমাকে বাঁচা। এতগুলো মানুষের মাঝে সানায়া সবচেয়ে বেশি ভরসা তার উপর করেছিল, অথচ সে করার মতো কিছুই করতে পারেনি, শুধু প্রতিনিয়ত সানায়াকে মিথ্যা আশ্বাস দিয়ে গিয়েছে। সিক্তর মায়ার কিছুটা খেয়াল করলো। ও দেখলো মায়ার চোখে মৃদু পানি টলমল করছে। সিক্ত এই মেয়েকে কখনো কাঁদতে দেখেনি। সিক্তর কঠিন গবেষণা অনুযায়ী এই মেয়ে কাঁদতে জানেও না। যেখানে সাধারণ কোনো বিষয়ে কোনো মেয়ে কাঁদতে কাঁদতে বেহাল অবস্থা করে ফেলে, সেখানে মায়া কঠিন থেকে কঠিনতম বাস্তবতাকেও নিজের রাখে দৃঢ়। আর ভেতরটা ভাঙচুর হয়ে গেলেও বাহির থেকে তাকে দেখে তা কখনো কেউ বুঝবে না। বিষয়টিতে সিক্ত প্রচণ্ড গিল্টি ফিল করলো। মায়া তাকে যে দায়িত্বটা দিয়েছিল সেটা ঠিকঠাকভাবে করতে পারলেই এখন সব কিছু ঠিক থাকতো, অথচ সে তা করতে পারেনি। নিজে মায়ার ভরসাটাও তো রাখতে পারেনি সাথে। প্রিয় বন্ধু আর বোন সমতুল্য মেয়েটার জীবনেও শেষ করে দিয়েছে। এই মুহূর্তে আর এই বিষয়ে ভেবেচিন্তে কাজ হবে না। হয়তোবা এতক্ষণে 9:30 পার হয়ে গিয়েছে। সিক্ত মায়া নিজেদের ওপর রেগে ওঠা রাগ ক্ষোভগুলোকে একসাথে রেখে খান বাড়ির ভেতরে ঢুকলো। বাড়ির ভেতরে ঢুকতেই দেখলো সোফায় বসে সিনহা আর পিয়ালি খান বসে চোখে পানি ফেলছে। সিনহা খানের চোখ থেকেও পানি ঝরছে। সিক্ত মায়া বাড়িতে প্রবেশ করতেই তা সিনহা খানের নজরে এলো। সিনহা সোফা থেকে উঠে মায়াদের কাছে এসে ক্রন্দন চিত্তে বলতে লাগলো, মায়া, আমার মেয়েটা আজ চলে গেল। আমার একমাত্র মেয়ের এই বিদায় বাবা হয়ে এখন কিভাবে সহ্য করব। মায়া সিক্ত দুজনেরই চোখে মুখ শক্ত করলো হাতের মুষ্টি। এত কিছু করার পর এখন এসব অভিনয়ের মানে কি? মায়া সিক্ত কিছু বলার আগেই সিনহা খান আবারও বলল, তোমাদের তো কাল সকালে আসার কথা ছিল, এত তাড়াতাড়ি কি করে এলে? মায়া আর সিক্ত প্রচণ্ড বিরক্ত হলো সিনহা খানের এই অসময়ে প্রচণ্ড বাজে অভিনয় দেখে। এসব অভিনয় করা কি এই সময় খুবই জরুরি? সিক্তর তো ইচ্ছে করছে এই মুহূর্তে লোকটার গলা চেপে মেরে ফেলতে, কিন্তু এই মুহূর্তে নিজের রাগটাকে যথেষ্ট কন্ট্রোল করে ভারী কি আর প্রচণ্ড গম্ভীর কণ্ঠে স্বরে বলল, সাদাব কোথায়? সিনহা খান নিজের কান্না না থামিয়েই বলল, আমি আমার মেয়েটাকে ছাড়া কি করে থাকবো? সিক্তর মেজাজ আরও খারাপ হলো। মিস্টার সিনহা, আমি বলেছি সাদাব কোথায়? এবার সিনহা একই সুরে আরও কিছু বলবে তার আগেই সিক্ত সিনহার পাঞ্জাবির কলার উঁচিয়ে দাঁত খিচিয়ে বলল, ভালো করে বলছি, কিন্তু শুনিসনি? এখন বল সাদাব কোথায়? বল আমার ভাই কোথায়? ওকে কি করেছিস? এদিকে সিক্ত এমনটা করায় পিয়ালি দৌড়ে সিনহার কাছে এসে সিক্ত থেকে তাকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু এতে কোনো লাভ হলো না। সিক্তর চোয়াল আর
হাতের মুষ্টি আরো বেশি শক্ত হলো। এমন অবস্থায় পিয়ালি ব্যর্থ হয়ে মায়ের কাছে গিয়ে বলল, তাকিয়ে তাকিয়ে কি দেখছো? ওকে ছাড়তে বলো। মায়া পিয়ালির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নির্বিকার সুরে বলল, চিন্তা করবেন না, উনি আপনার হাজবেন্ডকে মেরে ফেলবেন না। এরই মাঝে সিনহা মুচকি হেসে বলতে লাগলো, আমার বাড়িতে এসে আমার সাথেই গুন্ডামি। যাই হোক, তোমার প্রাণপ্রিয় বন্ধুর মরেনি। প্রথমে ভেবেছিলাম শেষ করে দেই, পরে ভাবলাম ছেলেটা সহজ সরল টাইপের। আমার মেয়ে চার দুঃসাহস করা ছাড়া এমনিতে আর কোনো দোষ নেই, তাই আর মারিনি। আপাতত ওকে শহরের বেস্ট হসপিটালে ভর্তি করে রেখে এসেছি। এখন বাঁচবে কিনা তা উপরওয়ালা জানে। সিনহার সম্পূর্ণ কথা শুনে সিক্ত আর নিজেকে আটকাতে পারল না। সিনহার কলার ছেড়ে দিয়ে ওর নাক বরাবর জোরে ঘুষি মারল। মুহূর্তেই সিনহার নাক ফেটে গল গল করে রক্ত বের হতে লাগলো। এদিকে এসব দেখে পিয়ালি আঁতকে উঠলেও মায়ার মাঝে কোনো হেলদোল হলো না। তবে হঠাৎ হিমার শুভ্রর কথা মায়ার মাথায় আসতেই বলল, হিমা আর শুভ্র ভাইয়ার সাথে কি করেছেন? সিনহা নিজের এমন অবস্থাতেও হেসে হেসে বলতে লাগলো, কি বলছো মায়া? এদেরকেও আমি কিছু করতে পারি নাকি? আমি তো এই সিক্ত আর ওর বন্ধুর সাথে এত কিছু করতাম না। সিক্ত কে বলো তো? আমার মেয়েটা যেন সুন্দরভাবে বিয়েটা করে নেয়, সেজন্য ওদের মারা ফেস্ট ভিডিও করে সানায়াকে দেখতে হয়েছে। তারপর না আমার মেয়েটা সুন্দরভাবে বিয়েটা করতে রাজি হলো। আর শোনো হিমার শুভ্রর চিন্তা করো না, ওরা দুটো এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। যেখানে এক গ্লাস শরবত খেলেই অর্ধেক বেলা চলে যেত, সেখানে শুভ্র তোমার জন্য পাঠানো শরবতও খেয়ে ফেলেছে। আর হিমা মনে হয় একটু বেশি দুর্বল হয়ে গিয়েছে, ওর এক গ্লাস খেয়েও এখনো জ্ঞান ফেরেনি। আর এত টেনশন করারও কিছু নেই, ডোজগুলো একটু বেশি পাওয়ারফুল হওয়ায় হালকা শারীরিক ক্ষতি হতে পারে, তবে সেগুলো হয়তো তেমন একটা ইফেক্ট ফেলবে না। মায়া ভাবতে পারছে না যে একটা মানুষ এতটা নিকৃষ্ট হয় কি করে। মায়া সিক্তর দিকে তাকাতেই সে বলল, যদি ওদের পরিস্থিতি খারাপ হয় তবে তুমি চাইলে ওদের কাছ থেকে থাকতে পারো পারো না, না হলে আমি গিয়ে আমার বাড়ি গাড়ি বের করছি, আমি ওয়েট করব, তুমি চাইলে চলে এসো। মায়ার বেশিক্ষণ অপেক্ষা করলো না। সিক্তর কথাগুলোকে চোখের ইশারায় সম্মতি জানিয়ে সকালবেলায় শুভ্র আর হিমাকে যে রুমে রেখে এসেছিল সেখানে চলে গেল। মায়া চলে যেতেই সিক্ত সিনহাকে শাসিয়ে বলতে লাগলো, আমার বন্ধুর যদি কিছু হয়ে যায় তাহলে আরো এই পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্ন দেখিস না, জাস্ট মেরে নর্দমায় ফেলে দেব। সিক্ত আর সেখানে এক মুহূর্তও দেরি করলো না, উল্টো ঘুরে বাড়ি থেকে প্রস্থান করার উদ্দেশ্যে এগুতে লাগলে পেছন থেকে হাসতে থাকা সিনহার কণ্ঠস্বর সিক্তর কানে এলো, তোমার গাড়িটা আপাতত গ্যারেজে রিপেয়ার করতে দিয়েছি, কালকে সকালে পেয়ে যাবে। এই মুহূর্তে চাইলে আমার বাড়ির কোনো গাড়ি নিয়ে যেতে পারো, আমি কিছু মনে করব না। সিক্ত কথাটুকু বাড়ি থেকে বের হতে হতেই শুনে নিল। সিনহার কথা শোনার জন্য দাঁড়ানোর প্রয়োজন বোধ করেনি। মায়া হিমা আর শুভ্র রুমের সেই রুমটার সামনে গিয়ে দেখলো বাহির থেকে দরজা লক করা। মায়া দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখলো শুভ্র আর হিমা বেঘুরে ঘুমোচ্ছে বললে ভুল হবে। তারা দুজন এই পর্যায়ে অচেতন ব্যক্তিদের মতো। হিমা এলোমেলো হয়ে বিছানায় শোয়া আর শুভ্র খাটের সাথে হেলান দিয়ে নিচে বসে রয়েছে। মায়া সর্বপ্রথম শুভ্রকে জাগাতে চেষ্টা করলো। রুমে পানি ছিল বিধায় তাকে জাগাতে বেশি একটা কষ্ট করতে হলো না। শুভ্র জেগে ওঠার পর মায়ের কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শর্টকাটে শোনার পর সম্পূর্ণ হতবাক।
তার মাথায়ও ঢুকছে না তাদের অগোচরে এত কিছু হয়ে গিয়েছে। আপাতত মায়া শুভ্রকে হিমার নিজের খেয়াল রাখতে বলল, আর সাথে বলল ও সহ হিমাকেও যে তাড়াতাড়ি জাগিয়ে কিছু খাইয়ে দেয়। বর্তমানে সিক্তর কাছে সাদাপের কাছে যাওয়াটা বেশ জরুরি। সাদাপের অবস্থা যদি বেশি খারাপ হয় তাহলে আবার সিক্ত নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারে। এর উপর ওকে একা ড্রাইভ করতে দেওয়াটা ঠিক হবে না। মায়ার দেরি না করে তাড়াহুড়ো করে বাড়ির বাইরে চলে এলো। আর বাসা আসার আগে সিনহার কাছ থেকে সিক্ত আর তার ফোনটাও নিয়ে এলো। তবে সে একটা বিষয়ে এখনো সন্দিহান যে সিনহার সাথে গোডাউনে থাকা পূর্ব পরিচিত লোকটির সাথে সম্পর্কটা কি। নিশ্চয়ই কোনো গভীর সম্পর্ক রয়েছে, না হলে মায়াকে ইনজেকশন দেওয়ার জন্য তাকে পাঠাতো না, আর না মায়ার ফোন লোকটা এসে সিনহাকে দিত। তবে এই মুহূর্তে এসবের উত্তর খোঁজাখুঁজিটা যুক্তিযুক্ত হবে না। এসবের প্রশ্ন না হয় পরই খুঁজে নিবে। সিক্ত বাড়ি থেকে বের হওয়ার পর দেখলো বাড়ির কোথাও সত্যি সত্যি আর তার গাড়িটা নেই। বাধ্য হয়ে নিজের প্যান্টের পকেট থেকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা গাড়ির চাবিটা বের করে ভাবলো এই গাড়ি করে যাওয়া ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই। সিক্ত রাগ ক্ষোভ কিংবা তাচ্ছিল্য মিশিয়ে এই খান বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা গাড়িতে গিয়ে বসলো। এরপর স্টিয়ারিং হাত রেখে মায়ার জন্য অপেক্ষা করতে করতেই হঠাৎ নজর পড়ল স্টিয়ারিং থেকে কিছুটা দূরে থাকা আরেকটু চিরকুটের উপর। সিক্ত হাতে নিয়ে চিরকুটটা খুলে দেখলো আবার সেই প্রিন্ট করা লেখা। জানা ছিল গাড়িটা হয়তো আবারও কাজে লাগতে পারে। শুধু এবারও মনে করে গাড়িটা বাড়ির বাইরে রেখে যেও। আর আরেকটা জিনিস নিতে ভুলো না, গাড়ির পেছনের সিটে একটা বক্স রাখা আছে, ওটাও মনে করে নিয়ে যেও কিন্তু। সিক্তর মেজাজ খারাপ করে চিরকুটটাকে হাতের মুষ্টির মাঝে চেপে বল বানিয়ে গাড়ির ভেতরেই দূরে ছুঁড়ে মারল। এরই মাঝে মায়া লেহেঙ্গা চেঞ্জ করে একটা সাধারণ কাপড় পরে গাড়িতে সবেমাত্র উঠেছে। আর এমনিতেই সিক্তকে এমন কিছু করতে দেখায় অবাক হলো। মায়া যেহেতু সিক্তর পাশের সিটে বসেছে তাই চিরকুটের দলাটা সোজা তার পায়ের নিচেই পড়েছে। মায়া চিরকুটটাকে নিচ থেকে তুলে হাতে নিয়ে পড়ল। এমনি পাশ থেকে সিক্ত রাগান্বিত স্বরে বলতে লাগলো, সবকিছুর একটা লিমিট থাকা উচিত। কিন্তু সিনহা খান যা করছে এর ফল তাকে যে কোনো মূল্যেই পেতে হবে। সিক্ত কথা শুনে মায়া ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল ঠিকই, কিন্তু কিছুই বলল না। এরই মাঝে সিক্ত আর দেরি না করে ফুল স্পিডে গাড়ি স্টার্ট দিল। হসপিটালে এসে পৌঁছাতে পায় 11টা বেজে গিয়েছে। সিনহার কথা মতো তারা শহরের সবচেয়ে বড় হসপিটালেই এসেছে। এরপর খোঁজ খবর নিয়ে জানতে পারলো সাদাবকে এই হসপিটালেই ভর্তি করা হয়েছে, আর বর্তমানে ওর অবস্থা যথেষ্ট ক্রিটিক্যাল। এই জন্য ওর কেবিনে আপাতত কাউকে অ্যালাউ করছে না। সিক্ত কেবিনের দরজার ছোট গ্লাসটা দিয়ে সাদাবকে এক নজর দেখে নিল। হাত পা মুখে অসংখ্য সাদা ব্যান্ডেজ করা, চোখের একপাশে ব্যান্ডেজ করা রেখেছে। সাদাবের বর্তমান অবস্থা দেখার মতো না। মুহূর্তেই সিক্তর চোখ মুখ রাগে লাল হয়ে উঠল। শক্ত হলো পেশিবহুল হাতের মুষ্টি, যার দরুন ফর্সা হাতের শিরাগুলোও হলো ভাঁজে ভাঁজে দৃশ্যমান। কোনো কিছুই মায়ের চোখ থেকে এড়িয়ে গেল না। মুহূর্তেই মায়াও নিল কিছু সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফল আদৌ কেমন হবে তার জানা নেই, তবে মনের ভুলেও ভুল কিছু করা যাবে না। শত্রুদের মতোই গভীর ফাঁদ পেতে গেম শেষ করতে হবে।
সিক্ত আর মায়া সারা রাত হসপিটালেই কাটিয়েছে। সাদাপের কোনো প্রয়োজন হলে যেন পাশে থাকতে পারে, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখলো সিনহা খান সাদাপের সর্বোচ্চ ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করিয়েছে। ঢাকা থেকে বেস্ট ডাক্তার আনিয়েছে সাদাপের জন্য। সিনহার এই সব কিছুই যেন সিক্তকে তার প্রতি বারবার তাচ্ছিল্য করতে বাধ্য করে। প্রথমে সিক্ত রাগ করে ভেবেছিল সাদাবকে এই হসপিটালে রাখবে না, তাড়াতাড়ি এখান থেকে ওকে ঢাকায় নিয়ে যাবে। পরক্ষণেই ভেবে দেখলো এটা রাগ করে ডিসিশন নেওয়ার মতো কোনো সিচুয়েশন নয়। যা করতে হবে ভেবেচিন্তে। আপাতত যদি সাদাব এখানেই তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তাহলে ঢাকায় নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, তাতে ওর পরিস্থিতি খারাপও হতে পারে। এমনিতে ডাক্তার বলেছে যদি তারা চায় তাহলে 2-1 দিনের পর ঢাকায় কিংবা বাড়িতে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কঠোরভাবে সাদাপের দেখভাল করতে হবে। এই জন্য সিক্ত আর এই মুহূর্তে রাগের মাথায় নেওয়া কোনো ডিসিশনকে কার্যকর করবে না। সূর্য ওঠার আগেই মায়া সিক্ত দুজনেই হসপিটাল থেকে ফিরে এসেছে। চিরকুটে লেখা অনুযায়ী গাড়িটা আর বাড়ির ভেতরে নিয়ে যায়নি, বাড়ির বাহিরেই গাড়িটা লক করে দুজনেই খান বাড়ির ভেতরে চলে যায়। যার যার জিনিস তার তার ব্যাপার। যেখানে চিরকুটে সিনহা খান ঢং করে এসব বলে দিতে পেরেছে, সেখানে তাদের কষ্ট করে গাড়িটা বাড়িতে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে সিক্ত মনে করেনি। মায়া, সিক্ত আর শুভ্র একটা রুমের সোফাতে চুপচাপ বসে রয়েছে। প্রত্যেকের মনের মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাদের সেই রুমের বিছানাতে ঘুমাচ্ছে হিমা। মেয়েটা দিন দিন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছে। তার এই অসুস্থ হওয়ার পেছনে হয়তো এত সব ট্র্যাজেডি দায়ী। তার মধ্যে অতিরিক্ত পাওয়ারফুল ডিসিশনের জন্য ওর শরীরে বাজে ইফেক্ট পড়েছে। বর্তমানে আকাশে মৃদু সূর্যালোকের দেখা মিলছে। তিনজনের মনেই চলছে গভীর চিন্তা ভাবনা। এদিকে সানায়ার কোনো খোঁজ খবর নিতে পারেনি। আজ 10টার পর হয়তো এই বাড়িতে আসতে পারে, তখনই যা জানার কিংবা শোনা যাবে। আপাতত তারা কেউই জানে না সানায়ার কোথায় কিংবা কার সাথে বিয়ে হয়েছে, আর এখন সে আছেই বা কোথায়, আর ওর বর্তমান পরিস্থিতি কি সেটাও ধারণা করা যাচ্ছে না। অন্যদিকে সাদাপের অবস্থা শুনে শুভ্ররও প্রচণ্ড আশ্চর্য হয়েছে। তার ধারণার বাহিরে ছিল যে সিনহা খান এতটা জঘন্য। শুধু সাদাপকে নিজের শান্তির জন্য মেরে শান্ত হয়নি, বরং পরবর্তীতে সানায়াকে বিয়ের জন্য ব্ল্যাকমেইল করতেও শিখত আর সাদাপকে মারার ভিডিও বানিয়েছে। তাদের তিনজনের মাঝে নানান প্রশ্ন ঘুরলেও সাদাপ আর সিক্তকে মারধর করার যে ভিডিও সিনহা করেছে, আপাতত সেটাই প্রথমে প্রমাণ হিসেবে তাদের খুঁজে বের করতে হবে। আর সানায়ার বিয়েটা যে জোর করে হয়েছে তারও একটা জোরালো প্রমাণ চাই তাদের। তাদের কাছে এখন সানায়াকে বাঁচাতে হলে একটা উপায় আছে, তা হলো আইনের ব্যবস্থা। এছাড়া অন্য কিছু করা আর এই মুহূর্তে সম্ভব না। সাথে তাদের ধারণা অনুযায়ী এই সিনহা খানের মাঝে প্রচুর ঘাবলা রয়েছে। সানায়াকে জোর করে বিয়েটাও নিশ্চয়ই তার নিজের কোনো স্বার্থ সিদ্ধির কারণ। আর যাই হোক, সিনহা খান নিজের স্বার্থের জন্য একমাত্র মেয়ের জীবন নষ্ট করেছে, কিন্তু তারা সানায়ার শুভাকাঙ্ক্ষী হয়েও বাকি জীবনটা যেন ওকে কষ্ট দিয়ে বাঁচতে না হয় তার চেষ্টা তো করতেই পারে। কিন্তু এই সিচুয়েশনে তাদের একটা কি করা উচিত তা কেউ বুঝে উঠতে পারছে না। এরই মাঝে হঠাৎ শুভ্রর চোখ পড়ল যে সোফাতে মায়া বসে রয়েছে। তার পাশে একটা ছোট বক্সের উপর লাল রঙের
র্যাপিং পেপার দিয়ে বক্সটা মোড়ানো। জিনিসটা দেখে শুভ্র মায়ার উদ্দেশ্যে বলল, মায়া ওটা কি রে? শুভ্রর দেখানো ইশারায় মায়া তাকিয়ে বক্সটাকে দেখলো। এদিকে শুভ্রর কথা শুনে শিখতেও বক্সটার দিকে ভ্রু কুঁচকে তাকিয়েছে। ভাইয়া, এটা গাড়িতে ছিল, সানায়ার বাবা নিতে বলেছিল, এই জন্য নিয়ে এসেছি, তবে খুলে দেখা হয়নি। সিক্ত মায়ার দিকে তিক্ত চোখে তাকিয়ে সাথে তাচ্ছিল্যের সুরে বলতে লাগলো, তুমি আবার এটা নিয়েও এসেছো? আমার তো মনেই ছিল না। খুলে দেখো গিয়ে, এই বক্সের মধ্যে কোনো গান গাইতে থাকা শোপিস দিয়ে রেখেছে। সিনহা খানের এই অতিরিক্ত রং তামাশাগুলো আমার জাস্ট সহ্য হচ্ছে না। ইচ্ছে তো করছে এই বাড়িতে আর এক মুহূর্তেও না থাকতে, কিন্তু কি করব, এই প্রথম বাধ্য হয়ে অমন একটা নিকৃষ্ট মানুষের বাড়িতে থাকতে হচ্ছে। রিডিকিউলাস। মায়া শুভ্র সিক্তর কথায় কিছু বলল না। তাদেরও আর ইচ্ছে হচ্ছে না এই বাড়িতে এক মুহূর্ত থাকতে, কিন্তু সানায়ার সাথে দেখা না করে বাড়ি থেকে যাওয়াটা কোনো মতেই ঠিক হবে না। সানায়াটা কোন পরিস্থিতিতে রয়েছে তারা কেউই জানে না। এই মুহূর্তে ওর সাথে যোগাযোগ করারও কোনো অপশন নেই। ওর ফোনটা তো সেই কবে থেকেই বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর অন্যদিকে অধর্মা সাদাব। কিছুক্ষণ পর শুভ্র বক্সটা খুলে দেখতে চাইলে মায়া শুভ্রকে বক্সটা দিয়ে দেয়। হঠাৎই শুভ্রর একটা কথা শুনে প্রত্যেকেরই কপাল কুঁচকে যায়। শুভ্র বক্সটা খুলতেই অস্ফুট স্বরে কপাল কুঁচকে বলল, পেন ড্রাইভ। সিক্ত কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলল, এসব আবার কি? এখানে কি সিনহা খান তার মেয়ের বিয়ের ভিডিও পাঠিয়েছে আমাদের দেখানোর জন্য? শুভ্র মায়া দুজনেই বুঝতে পারলো এই সিক্ত প্রচণ্ড রেগে আছে। এই জন্য বারবার বিরক্তি নিয়ে নিজে থেকেই উল্টো পাল্টা বলে যাচ্ছে। কপাল ভালো সিনহা খান তার বয়সের বহু বড়, না হলে সিক্ত যে কি করতো তা মায়া পুরোপুরি না জানলেও শুভ্র অনেকটা ভালো করেই জানে। এই ছেলে ভার্সিটিতে কম কাহিনী করেনি, শুধু ভদ্রতার কারণে এই মুহূর্তে নিজেকে হয়তো কন্ট্রোল করছে। মায়া পরিবেশটা ঠিক করার জন্য শুভ্রর উদ্দেশ্যে বলল, শুভ্র ভাই, তোমার ম্যাকবুকটা কি এনেছিলে? একটু ওয়েট কর, ব্যাগেই আছে, নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যেই শুভ্র নিজের ল্যাপটপটা এনে টি টেবিলের উপর রাখলো। এরপর পেন ড্রাইভটা ম্যাকবুকের সাথে কানেক্ট করতেই কিছু ফাইল আর ভিডিও নজরে এলো। প্রথমে ভিডিওগুলো স্টার্ট করতেই প্রত্যেকেরই বিস্মিত, কি এসব কি? এতক্ষণ ধরে তারা যা কিছু খোঁজার চিন্তা ভাবনা করছিল সেগুলো তো এখন তাদের সামনেই হাজির। কয়েকটা ভিডিও সিক্ত আর সাদাবকে মারধর করার, আর সাথে কয়েকটা ভয়েস রেকর্ড যেখানে সিনহা খান এসব কাজের জন্য তাদের লোকদের অর্ডার দিচ্ছে। এসব ভিডিও দেখা শেষে শুভ্র আশ্চর্য ভঙ্গিতে কপাল কুঁচকে বলল, এসবের মানে কি? কিছুই তো বুঝতে পারছি না। সানায়ার বাবা কি আমাদের সাথে নতুন গেম খেলতে চাচ্ছে? শুভ্র কথা বলতে বলতেই বাকি কিছু ডকুমেন্টসের ফাইল অন করলো। সেগুলো দেখে আরও এক দফায় প্রত্যেকেই অবাক। এই ফাইলগুলোতে সিনহা খানের বিজনেসের সকল কুকীর্তির প্রমাণ রাখা হয়েছে। শুভ্র বিজনেসের বিষয়টি যেহেতু একটু বেশি জানে, তাই সে সবগুলো ডকুমেন্টস ঠিকঠাক করে পড়ে নিল। সিনহার খান এতদিন ধরে যে সকল অনৈতিক কাজ ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ভাবে করে আসছে তার সকল প্রমাণ এখানে স্পষ্টভাবে উল্লেখ করা। সিক্তর কাছেও বিষয়গুলো বুঝতে বেশি একটা অসুবিধা হলো না। তবে তারা তিনজন এটা বুঝে উঠতে পারছে না যে সিনহা খান এইগুলো কেন তাদের কাছে পাঠাবে। এই প্রমাণগুলোই যথেষ্ট তার সারা জীবন বরবাদ করার জন্য।
তার এত কুকীর্তি যে থাকতে পারে তা সকলেরই ধারণার বাহিরে। একবার যদি এসব কোনো মতে আইনের হাতে তুলে দিতে পারে তাহলে আর সিনহা খানের বাঁচা মুশকিল হয়ে যাবে। শুভ্র আবারও গম্ভীর কণ্ঠে বলল, এই মায়া, কাহিনী কি বলতো? সানায়ার বাবা নিজের কুকীর্তির প্রমাণ আমাদের কাছে পাঠিয়ে কি গেম খেলতে চাচ্ছে? আমার তো মনে হচ্ছে না এসব তিনি পাঠিয়েছে। শুভ্রর কথার উত্তরে মায়া কিছু বলল না। কপাল কুঁচকে সিক্তর দিকে তাকাতেই দেখল সিক্তরও তার দিকে জিজ্ঞাসাসূচক চাহনিতে কপাল কুঁচকে তাকিয়ে রয়েছে। তবে হুট করেই সিক্ত বলতে লাগলো, 1 মিনিট, আমার মনে হয় রাফসান ভাই ঠিকই বলেছে। তুমি একটা জিনিস খেয়াল করেছিলে মায়া? দুটো চিরকুটই কিন্তু পেন্ট করা ছিল। হুম। আচ্ছা, গাড়িটা তো আপনি বাড়ির বাইরেই রেখে এসেছেন, তাই না? হুম। শুভ্র বলল, আমাদের এখনই নিচে যাওয়া উচিত। আমার মনে হচ্ছে কাহিনী অন্য কিছু। হিমা যেহেতু ঘুমেই আছে তাই আর ওকে কেউ ডাক দিল না। বাহিরে আকাশও এখন তেমন পরিষ্কার নয়। বড়সড় অর্ধকুসুম আকৃতির সূর্যের লাভা ছড়িয়ে কেবলমাত্র। তিনজনে আর কোনো দেরি না করে ছুটে চলল বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা গাড়ির কাছে। কিন্তু যখনই মেইন গেটের বাইরে পৌঁছালো তখনই দেখলো গাড়িটি আর নেই। আশেপাশে খোঁজাখুঁজি করেও আর গাড়ির দেখা মিলল না। তখনই পাশ থেকে শুভ্র সিক্তর উদ্দেশ্যে বলল, আসার সময় গাড়ির চাবিটা কি গাড়িতেই রেখে এসেছিলে? না তো, ওটা তো আমার। কথা বলতে বলতেই সিক্ত প্যান্টের পকেট থেকে গাড়ির চাবিটা বের করলো আর বলতে লাগলো, গাড়ির চাবি আমার কাছে, অথচ গাড়িটা নিয়ে গিয়েছে। এখন বুঝতে পারছি কেন চিরকুটে লেখা ছিল যে গাড়িটা যেন বাড়ির বাহিরেই রেখে যায়। তিনজনে ভাবলো এবার দারোয়ানকে কিছু বললে হয়তো জানা যাবে, কিন্তু দারোয়ানের খুঁজতে গিয়ে দেখলো একজন ঘুমাচ্ছে তো আর একজন পাশে বসে রয়েছে। সিক্তদের দেখতেই জেগে থাকা দারোয়ান তার পাশে ঘুমাতে থাকা লোকটাকে ডেকে তুলল। তবে সিক্ত জেগে থাকা দারোয়ানের কাছে গিয়েই জিজ্ঞেস করলো, বাড়ির বাহিরে একটা গাড়ি দাঁড় করিয়ে রাখা ছিল, ওটা কে আর কখন এখান থেকে নিয়ে গিয়েছে? সিক্তর জিজ্ঞেস করা প্রশ্নে দারোয়ান উত্তর না দিয়ে উল্টো ঘাবড়ে গেল। অনেকক্ষণ হয়ে যাচ্ছে অথচ তার মুখে কোনো কথা নেই। হঠাৎ তার ঘাবড়ে যাওয়ার কারণ কেউ বুঝতে পারল না। তখনই শুভ্র ভারিক্কি কণ্ঠে বলল, আপনাকে কিছু জিজ্ঞেস করা হয়েছে। লোক দুটোর বয়স বেশি না, তবুও শুভ্র আপনি করে বললেও তার কথার সুরে স্পষ্ট ধমক ছিল। তখনই লোকটি আমতা আমতা করে বলতে লাগলো, সরি স্যার, আমরা দেখিনি গাড়িটা কে নিয়ে গিয়েছে। তখনই সিক্ত বলল, দেখেননি মানে? এই বাড়ির গেইটের গার্ড হিসেবে তো আপনারা দুজনই আছেন। আর আমার মনে হয় আমরা যখন ভোরবেলায় এলাম তখনও তো আপনারা দুজনই ছিলেন। তাহলে? আসলে স্যার, আমি আমি ওয়াশরুমে গিয়েছিলাম আর ও ঘুমাচ্ছিল। আমি ওয়াশরুমে যাওয়ার আগেও গাড়িটা এখানেই ছিল, কিন্তু আসার পরে দেখি আর নেই। আমি ভেবেছিলাম গাড়িটা যেহেতু আপনাদের তাই হয়তো আপনারাই নিয়ে গিয়েছেন, কিন্তু এখন তো। স্যার প্লিজ সিনহা স্যারকে এই বিষয়ে কিছু বলবেন না। উনি জানতে পারলে দুজনেরই চাকরি থেকে বের করে দেবে। আর সত্যি বলতে গাড়িটা যদি খানবাড়ির হতো তাহলে সত্যিই সাথে সাথে বিষয়টি স্যারকে জানাতাম, কিন্তু গাড়িটা যেহেতু এই বাড়ির কিংবা সিনহা স্যারের না, তাই আর ওভাবে। লোকটি বাকি কথাটুকু অসম্পূর্ণ রেখেই নিজের কথা শেষ করলো। তখনই মায়া বলতে লাগলো, এখানে সিসিটিভি লাগানো হয়েছে না?
আজ সকাল 5টার পর সব ফুটেজ দেখতে চাই। মায়া বলার সাথে সাথেই লোক দুটো সম্মতি জানিয়ে গেটের পাশে ছোট রুমটায় চলে গেল। সাথে তারা তিনজনকেও সেখানে যেতে বলল। লোক দুটো চলে যেতেই সিক্ত বলতে লাগলো, ঠিকই ধরেছিলাম, ওই গাড়ি সিনহা খান পাঠায়নি। এই জন্যই হয়তো তখন তিনি বলছিলেন আমাদের গাড়ির প্রয়োজন হলে যেন তার বাড়ির কোনো গাড়ি নিয়ে যাই। আর আমরা ভাবছিলাম তিনি ইচ্ছে করে আমাদের সাথে মশকরা করছেন। এখন কথা হচ্ছে যে গাড়ি আর ওই পেন ড্রাইভটা পাঠিয়ে সে নিশ্চয়ই আমাদের সাহায্য করতে পাঠায়নি, বরং তিনি সিনহা খানের অনেক বড় কোনো শত্রু। তার কাজ আমাদের দিয়ে করানোই হয়তো তার মূল উদ্দেশ্য। তবে সে যেটাই হোক না কেন, সিনহা খান দোষী হলে তার প্রাপ্য শাস্তি সে পাবেই। আর তারা আর দেরি করলো না, যথারীতি সিসিটিভি ফুটেজ দেখতে কাঙ্ক্ষিত স্থানে চলে গেল। তাদের বর্তমান উদ্দেশ্য গাড়িটাকে নিয়ে কে নিয়ে গিয়েছে তাকে দেখা, আর গাড়ির নাম্বার নোট করে গাড়ির মালিককে খুঁজে বের করা। তাহলেই বোঝা যাবে গাড়ির কাজটা কে করেছে। ভিডিও ফুটেজ দেখে তিনজনে আরেক দফায় অবাক হলো। ভিডিওতে দেখা যাচ্ছে একজন বলিষ্ঠ দেহের মধ্যবয়সী লোক, সম্পূর্ণ কালো রঙের প্যান্ট, স্নেকার্স আর হুডি, সাথে মুখে কালো মাস্ক আর কালো চশমা পরা। এক কথায় ভিডিও দেখে লোকটার চেহারা বোঝা যাবে এমন কোনো উপায় সে রাখেনি। তাদের কারোরই বুঝতে বাকি রইল না এসব কিছু খুব প্ল্যানমাফিক করা হয়েছে। তবে তাদের বর্তমান উদ্দেশ্য আপাতত লোকটিকে চিহ্নিত করার নয়, বরং গাড়ির নম্বরটা জোগাড় করে গাড়ির মালিকের ডিটেলস বের করা। ভিডিওতে গাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে বিধায় তা থেকে নাম্বার জোগাড় করতে বেশি দেরি হলো না। তারা নাম্বারটা নোট করে আবার বাড়ির ভেতরে ঢুকে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। রুমে যেতেই দেখলো হিমা এখনো ঘুমাচ্ছে। ওরা আর ওকে ডিস্টার্ব করলো না। শুভ্র তাড়াতাড়ি একজনকে ফোন করে তাকে গাড়ির নাম্বারটার সম্পর্কে সকল ডিটেলস জানতে বলল। তিনজনে সোফায় বসে বসে অপেক্ষা করতে করতেই সেই লোকটি শুভ্রকে ফোন করলো। তবে এতে কেউই খুশি হলো না, কারণ তারা যা চাচ্ছে তেমন কিছুই পায়নি। লোকটি শুভ্রকে ফোন করে জানিয়েছে গাড়ির নাম্বারটা সম্পূর্ণ ফেক। এই নাম্বারে কোনো গাড়ির নাম্বার এক্সটেট করে না। বিষয়টি তিনজনের কাছে বেশি বিস্ময়কর লাগলো না। যে ব্যক্তি এত সুন্দর প্ল্যান বানিয়েছে সে নিশ্চয়ই এত সুন্দর ভুল করতে যাবে না। তবে তাদের নেক্সট প্ল্যানও রেডি রয়েছে। তিনজনে মিলে ডিসাইড করলো তারা এবার এই বাড়ির রাস্তার শেষ সীমানা থেকে পুরো শহরে সব সিসিটিভির ফুটেজ দেখবে যে এই গাড়ির শেষ গন্তব্য কোথায় থেমেছে। আর তাদের দিয়ে আপাতত এই কাজ না হলে পরবর্তীতে লোক লাগাতে হবে। যেমন কথা তেমন কাজ। তাড়াতাড়ি করে তিনজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ভাগ্যক্রমে এখন পর্যন্ত একেবারও সিনহা খান কিংবা পিয়ালির সামনে তারা পড়েনি। তারা ব্যস্ত নিজের মেয়ের আর তার শ্বশুর বাড়ির আগমনের আয়োজন করতে। তারা চারজন যে বাড়িতে রয়েছে এই বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। উল্টো তারা চারজন আপাতত নিজ উদ্যোগে বাড়ি থেকে চলে গেলেই যেন তারা খুশি। বাড়ি থেকে বের হওয়ার সময় বাঁধলো আরেক বিপত্তি। বাইরে যাওয়ার জন্য গাড়ি নেই। সিক্তর গাড়ি গ্যারেজে, আর বাকি যা আছে সেগুলো সিনহার।
বাধ্য হয়ে সিক্তকে সিনহার সাথে নিজের গাড়ির জন্য দেখা করতে হলো। সিনহাও মনে মনে ভাবলো আপদ মনে হয় এবার চলে যাবে। তাই অনেকটা খুশি হয়েই লোকজনকে ফোন করে সিক্তর গাড়ি বাড়িতে আনার ব্যবস্থা করলো। এজন্য অবশ্য তিনজনকে আরো আধ ঘন্টা অপেক্ষা করতে হলো। অন্যদিকে সকাল সকাল তিনজনের তাড়াহুড়ো দেখে সিনহার মনে কিছুটা সন্দেহ জাগলেও সে আর এসবে পাত্তা না দিয়ে নিজের কাজে লেগে পড়লো। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।